আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ শাহাদাত খান রাশেদ আছি তোমাদের সাথে আজকে অ্যাকাউন্টিং স্পেশাল ক্লাস নিয়ে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যেখান থেকে দেখছো লাইভে যুক্ত হয়ে যাও, পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধব সহ যারা আছে সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দাও যাতে আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এই ক্লাসটা হবে মূলত যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচের পরীক্ষার্থী আছো কমার্সের, তাদের জন্য। সো সবাইকে রিকোয়েস্ট করব যারা ক্লাসে আছো তারা কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কাইন্ডলি জানাও, পাশাপাশি তোমাদের পরিচিত যারা আছে, হ্যাঁ, এবারের পরীক্ষার্থী বা সামনের বছর পরীক্ষা দিবে সবাইকে জানিয়ে দাও, কারণ আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের খুবই কাঙ্ক্ষিত একটা ক্লাস, অর্থাৎ আর্থিক বিবরণী নিয়ে। যেহেতু এর আগে আমরা প্রথম ক্লাস আলোচনা করেছি, আজকে আমরা 2 নাম্বার ক্লাসটা আলোচনা করব। সো সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য, কারণ ক্লাসে যারা যত বেশি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবা আমাদের ক্লাসটা তত বেশি প্রাণবন্ত হবে। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে আমার এই প্রি ক্লাসটা করার মাধ্যমে তুমি তোমার আর্থিক বিবরণে যে যে প্রবলেম ছিল সকল প্রবলেম ইনশাল্লাহ খুব সহজে সমাধান করতে পারবা। ধন্যবাদ পারভেদ আহমেদ স্বাধীন ভাই, আদাব, অনিকা অনু আদাব স্যার, আদাব। তারপরে হচ্ছে দিদার আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এমডি রহমান হক আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ এর পূর্বে আমরা পার্ট 1 শেষ করেছি। যেহেতু আমরা পার্ট 1 শেষ করে ফেলেছি সেহেতু এখন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব আজকে। যেমন গত ক্লাসের রিভিউটা আমরা একটু দেখব শুরুতে। যারা আমার লাস্ট ক্লাস করেছো তারা কিন্তু এই বিষয়টা জানো, গত ক্লাসে আমরা আর্থিক বিবরণীর বেসিক আলোচনা করেছি, পাশাপাশি আমরা বিশদ আয় বিবরণী কিভাবে সহজে সমাধান করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমাদের আলোচনা হবে মূলত কি নিয়ে, মূলত হচ্ছে বিশদায় বিবরণী নিয়ে না। আজকে জাস্ট আমি এটার একটু রিভিউ করে দিচ্ছি, যারা ক্লাসে ছিল না এক নজর দেখে নিবা, ওকে। আর বাকি যারা লাইভে এখনো যুক্ত হতে পারে নাই, আমি রিকোয়েস্ট করব তোমাদের মাধ্যমে তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দাও। আর অবশ্যই অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে ক্লাসটা তোমার নিজের ওয়ালে অন্তত শেয়ার করে দাও, কারণ ক্লাসটা যদি তুমি এদিক সেদিক শেয়ার করতে নাও পারো, তোমার কাছে ক্লাসটা শেয়ার করে দিলে তুমি ক্লাসটা নোটিফিকেশন পাবা, যে কোনো সময় তোমার মন চাইলে ভিডিওটা দেখে তোমার প্রশ্ন সলভ করতে পারবা। যাই হোক, আমরা আর আলোচনা না করে আমরা আমাদের কাঙ্ক্ষিত পড়াশোনায় ফিরে যাই। তো এর আগে আমি আমি একটা কথা বলে নিই তোমাদেরকে, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 26 ব্যাচের যারা আছো তারা অবশ্যই এইচএসসি 26-এর কামব্যাক কোর্স যেটা আছে সেটাতে অ্যাড হয়ে যাবা। আর যারা 25-এর পরীক্ষার্থী আছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন কোর্স যেটা আছে সেটা নিয়ে আমি বলেছি আগেও, সেটাতে অ্যাড হয়ে যাবা, ওকে। তো বিশদায় বিবরণীতে আমরা আলোচনা করেছি ভাইয়া, মনে আছে যে আমরা প্রথম ধাপটা করেছি নিট বিক্রয় বেদ। তো নিট বিক্রয় এগুলো আমরা আলোচনা করেছি, জাস্ট এক মিনিটে আমি দেখিয়ে দিচ্ছি। ধাপ 1-এ আমরা নিট বিক্রয় বের করেছি, মানে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় থাকলে যোগ করব, আর ফেরত বা বাটা থাকলে বাদ দিয়ে আমরা নিট বিক্রয় পাবো। এরপরে 2 নাম্বার ধাপ হচ্ছে ভাইয়া আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে বের করব সেটাও আমরা দেখেছি। সেটা হচ্ছে আমরা আমাদের যত ধরনের প্রত্যক্ষ খরচাবলী আছে সকল প্রত্যক্ষ খরচ যোগ করে সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য বা ক্লোজিং ইনভেন্টরি বা কালান্তিক মজুত পণ্য অথবা অবিকৃত পণ্যটা আমরা মাইনাস করে দিব। তারপরে আমাদের যেটা আসবে সেটাকে আমরা বলছিলাম আমি
বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, আমি তো ভাবছিলাম আজকে ক্লাস হবে না। না, আমি ইনশাল্লাহ প্রতিদিনই শুক্র শনি অন্তত তোমাদের সাথে থাকার চেষ্টা করব। তোমরা যদি ক্লাসে কন্টিনিউ থাকো, ইনশাল্লাহ ক্লাসগুলো নিয়মিতই হবে। তাহলে দ্বিতীয় ধাপে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়েছে। এরপরে আমরা বলেছি 1 - 2, অর্থাৎ এই নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট মুনাফা নামক একটা ধাপ বের করেছি। এতটুকু পর্যন্ত আমরা সবাই জানি। এরপরে যেটা, সবাই একটু কাইন্ডলি মেনশন করে দাও তোমাদের বন্ধু বান্ধব যারা আছে। বিশ্বাস করো ভাইয়া, অ্যাকাউন্টিং ক্লাস তুমি অনেক জায়গায় করবা, অনেক ভাবে করবা, বাট আমি এতটুকু আমার 14-15 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার ক্লাস যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্টুডেন্ট করে, আমার মনে হয় না তার আর কোনো কিছু লাগবে। ওকে, সো আমি এই বিষয়টা, কারণ আমার ক্লাসে এতটুকু তো তোমরা শিওর, আমার ক্লাস আমি 1 ঘন্টা করানো মানে অন্য টিচারের 2 ঘন্টা করানো, 3 ঘন্টা করানো। সো তোমরা বুঝতেই পারছো এগুলা তোমাদের জন্য কতটা উপকারী। এমডি ইসমাইল হোসেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার শেয়ার ইনবক্সে কথা বলা যাবে? অবশ্যই বলা যাবে, ক্লাস শেষে নক দিও। ওকে, আমি এখানে আমার আইডিটা দিয়ে দিচ্ছি, সবাইকে সালাম দিচ্ছি। তোমরা যার যার দরকার, কোনো হেল্প দরকার হয় পড়াশোনা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটা মেসেজ দিলাম, তোমরা সেখানে থেকে আমার আইডিটা পেয়ে যাবা। ওকে, এখন আসো, এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা পরিচালনা ব্যয় আমরা মাইনাস করব। এই পরিচালনা ব্যয়ের মধ্যে আমরা বলেছি আমাদের যাবতীয় পরিচালনা খরচ, যেমন আমাদের অফিস ও প্রশাসনিক সংক্রান্ত বেতন ভাড়া, হ্যাঁ, মনিহারি, বীমা প্রিমিয়াম, তারপর হচ্ছে সাধারণ খরচ, এই জাতীয় অবচয়, অবলোপন, হ্যাঁ, এই জাতীয় খরচগুলোকে আমরা অফিস সংক্রান্ত খরচ বলি। আবার বিক্রয়, পরিবহন, রপ্তানি শুল্ক, অনাদায়ী পাওনা বা কুরিন, হ্যাঁ, বিজ্ঞাপন, ভ্রমণ খরচ, তারপরে কমিশন, এগুলাকে আমরা বলি বিক্রয় সংক্রান্ত খরচ। এই খরচগুলোকে আমরা একসাথে বলি হচ্ছে পরিচালনা খরচ। এগুলা যখন আমরা বাদ দিয়ে দিব, তখন আমরা আরেকটা ধাপ পাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে 4 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে আমরা কি পেয়েছি? 3 নাম্বার ধাপে কিন্তু আমরা মোট মুনাফা পেয়েছি। এই 4 নাম্বার ধাপের সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় মাইনাস করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত নেট মুনাফাটা পেয়ে যাব। এটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নুসরাত জাহান মেহ, তোমাকে মনে হয় আমি অনেকদিন পরে দেখেছি। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো আছি তোমাদের দোয়ায়। তোমরা কেমন আছো? নাইমা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ মেনশন করার জন্য। তো আমরা এখন যেটা করব, এই পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয় ব্যয় যোগ করে নিট মুনাফা পাবো। ভাইয়া, এখন এখান পর্যন্ত আমাদের কোনো কারো প্রবলেম নাই, এটা আমরা গত ক্লাসে রিভিউ করে ক্লাস নিচ্ছি। এরপরে আমরা আজকের মেইন আলোচনায় চলে যাব। দেখো, এখানে যে বিষয়টা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব, আমরা যে এই যে পরিচালন মুনাফার সাথে আয় ব্যয় যোগ করে আমরা নিট মুনাফা পেয়েছি। তো আমাদের হিসাব বিজ্ঞানে আমাদের সাধারণত 2 ধরনের অঙ্ক থাকে। একটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের অঙ্ক, এক মালিকানা ব্যবসায়ের অঙ্ক, যেটা আমরা ফার্স্ট পেপারে করি, খেয়াল করবে একটু, এক মালিকানা ব্যবসায়। আরেকটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি, যেটা আমি তোমাদেরকে করাতে যাচ্ছি সেকেন্ড পেপারে। তো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের আর্থিক বিবরণী প্রায় এক, কিছু কিছু জায়গায় একটু পার্থক্য আছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে এখন আমি দেখাবো। দেখো, এক মালিকানা ব্যবসায় মালিক নিজেই ব্যবসাটা পরিচালনা করে, ব্যবসায়ের যাবতীয় লাভ ক্ষতি সে নিজে বহন করে। যার কারণে কি হয়, মালিক যখন ব্যবসায়ের করটা দিয়ে দেয়, তার আর ব্যক্তিগত করটা এখানে আসে না। এই কারণে এক মালিকানা ব্যবসায় আমরা কি করব, পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ অপরিচালন ব্যয় বাদ দিলে সরাসরি নিট মুনাফা পাবো। কিন্তু ভাইয়া, প্রবলেমটা হবে কোথায়? প্রবলেমটা হবে, স্যার আজকে সকালে ম্যাথ প্র্যাকটিস করতে গিয়ে জানছি যে কর মাইনাস করতে হয়। প্রবলেমটা হবে যখন তুমি যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক করবা, যখন তুমি যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক করবা, তখন তোমাকে ব্যবসায়ের জন্য আলাদাভাবে কর দিতে হবে, আবার শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত কর দিতে হবে। এখন সেজন্য আর ভবিষ্যতে করের জন্য সঞ্চিতি রাখতে হবে। সেজন্য যখন আমরা যৌথ মূলধনী কোম্পানির অঙ্ক করব, তখন এতটুকু পর্যন্ত ঠিক আছে, যেটাকে আমরা সরাসরি নিট মুনাফা বলতাম, অর্থাৎ পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করে অপরিচালন ব্যয় বাদ দিলে আমরা যেটাকে সরাসরি নিট মুনাফা পেতাম, সেটা এখন হয়ে যাবে কর পূর্ববর্তী নিট মুনাফা।
অর্থাৎ সেম জিনিস নাম হয়ে যাবে নিট মুনাফার আগে কর পূর্ববর্তী। কেন? কারণ কোম্পানিতে অবশ্যই ভবিষ্যতে কর প্রদানের জন্য আয়কর সঞ্চিতি নামক একটা তহবিল সৃষ্টি করতে হয়। যেহেতু ভবিষ্যতে তুমি কর প্রদান করবা, সেটার জন্য বর্তমানে তুমি সঞ্চিতি সৃষ্টি করবা। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এই করের উপর, এই কর পূর্ব আয়ের উপর আলাদাভাবে আয়কর সঞ্চিতি দিতে হবে। সেজন্য আমরা কি করি? পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করে ব্যয় মাইনাস করে যেটা পাই সেটার নাম হয়ে যায় তখন কর পূর্ববর্তী মুনাফা, অথবা কর পূর্ব মুনাফা, অথবা কর পূর্ববর্তী নিট মুনাফা, অথবা কর পূর্ব নিট মুনাফা। কথা কি ক্লিয়ার? এবার এখান থেকে আমরা কি করব? জাস্ট আয়কর সঞ্চিতিটা মাইনাস করে দিব। এটা সমন্বয়ে পাবো আমরা। আমরা যখন অঙ্ক সলভ করব তখন এটা দেখাবো। তারপরে আমরা পেয়ে যাব কর পরবর্তী নেট মুনাফা, বা কর বাদ নেট মুনাফা, বা শুধু নেট মুনাফা। স্যার আজকে সকালে প্র্যাকটিস করতে গিয়ে জানছি যে কর মাইনাস করতে হয়। হ্যাঁ, ওকে ভাইয়া, রেকর্ড ক্লাস করি, ক্লাস টাইমে বেশি সময় কারেন্ট থাকে না, লাইভ ক্লাস করতে পারি না। ওকে ভাইয়া আলামিন হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এতটুকু আমরা ক্লিয়ার। আমাদের লাইভে স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? ক্লাস কি আপনাদের ভালো লাগতেছে না? কষ্ট করে ক্লাস সাজাই আপনাদের জন্য, ক্লাস যাতে ভালো হয়, কিন্তু আপনারা যদি রেসপন্স না করেন তাহলে এতটুকু পর্যন্ত আমরা আলোচনা করে ফেললাম। এখন আমরা আজকে মূল আলোচনা তোমাদের সাথে কি করব সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। দেখো, আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব, গত ক্লাসে তো আমরা বিশদ আয় বিবরণী আলোচনা করে ফেলেছি। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে কি ভাইয়া? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র। এই জিনিসটা কি? আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র। এখন এই যে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র, এই জিনিসটা আমরা সবাই জানি। ওকে, এই আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র আমরা প্রথম পেয়েছি কোথায়? প্রথম পেয়েছি আমরা হিসাব সমীকরণে। আমরা যখন হিসাব সমীকরণের মৌলিক রূপ দেখেছি, এ সমান এল প্লাস ওই, বা পি, বা এসি, বা শুধু পি, তাহলে এটা হচ্ছে হিসাব সমীকরণের একটা রূপ, যেখানে আমরা বলেছি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্বের সমষ্টি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের সমান হয়, এটার যে প্রমাণপত্র সেটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র। অর্থাৎ আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় বিন্দুতে, বা নির্দিষ্ট সময়ে, বা নির্দিষ্ট তারিখে ব্যবসার কতটুকু সম্পদ আছে, কতটুকু দায় জানার পরিমাণ আছে, সেটা জানার জন্য আমরা যে বিবরণী প্রস্তুত করি সেটাকেই বলা হয় আর্থিক অবস্থার বিবরণী। সো আর্থিক অবস্থার বিবরণীতে মূলত সর্বোপরি তিনটা বিষয় থাকবে। কয়টা বিষয় ভাইয়া? তিনটা বিষয়। কি কি? একটা হচ্ছে ভাইয়া সম্পদ, একটা হচ্ছে দায়, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব অথবা শেয়ার হোল্ডারদের সত্ত্ব। এক মালিকানা ব্যবসায় হলে সেটাকে আমরা মালিকানা সত্ত্ব বলি, যদি যৌথ মূলধনী কোম্পানি হয় সেটাকে তখন আমরা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বলি। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? মালিকানা সত্ত্ব আর দায় পাশে সমস্যা হয়, এতটুকু বিশ্বাসে রাখতে পারো। আজকে আমি তোমাদের সাথে বেসিক আলোচনাটা করে দিব, এরপরে একটা অঙ্ক সলভ করানোর পর তোমাদের আর কখনোই মালিকানা সত্ত্ব, শেয়ার হোল্ডারদের সত্ত্ব এগুলাতে আই থিঙ্ক কারো কোনো সমস্যা হবে না, এতটুকু আমি বিশ্বাস করি। এবং আমাকে যারা চেনে, আমার ক্লাস যারা করেছে, পূর্বেও করেছে, আমার অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সবাই জানে আমার পড়ানোর স্টাইলটা কিরকম। সো আমার ক্লাস করবা, তোমার কোনো ধরনের প্রবলেম থাকবে না। তবে ক্লাসগুলো নিয়মিত করতে হবে। শেষ না করলে তুমি যদি মাঝখান থেকে হঠাৎ করে একদিন এসে করো তাহলে হবে না। এখন একটা বিষয় আমরা দেখলাম যে এই যে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র, এখানে তিনটা জিনিস আমরা পেলাম: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তো এখানে আজকে আমি তোমাদের সাথে মূলত সম্পদ আর দায়গুলা নিয়ে ডিটেলস কথা বলবো, কারণ এক ক্লাসে সব খাওয়ানো যাবে না, কারণ তাহলে তোমার বমি হতে পারে। তো সম্পদের মধ্যে আমরা স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অনেক সম্পদ নিয়ে কথা বলবো। ওকে, আর দায়ের মধ্যে আমরা দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায় নিয়ে কথা বলবো। এই বিষয়গুলোর সাথে আমরা আগে পরিচিত হব, এরপরে আমরা অঙ্কে যাব। আর আমি এতটুকু সিউরিটি দিয়ে বলতে পারি, যারা অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থী আছো, অর্থাৎ যাদের সামনে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, তারাও এই ক্লাসটা করতে পারো, কারণ তোমাদেরও এখান থেকে কিছু প্রশ্ন হুবহু কমন চলে আসবে। ওকে, এখন আসো ভাইয়া, অঙ্কগুলো কোথায় করব? পরীক্ষায়। এমসিকিউর অঙ্কগুলো তোমরা
মূলত প্রশ্নে যেটা দেয় তোমাদেরকে প্রশ্নের পাশেই ছোট করে ফেলতে পারবা, ওকে, অথবা প্রশ্নের পিছনে জায়গা থাকে সেখানে করে ফেলতে পারবা, প্রবলেম হবে না। এখন আসো আমরা যেখানে যাব সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা শুরুতে বলেছি ভাইয়া আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা কি বুঝি, যে বিবরণীতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ, তারপরে কি দায় এবং মালিকানা সত্ত্বের একটা নির্দিষ্ট দিনের অবস্থা বুঝাবে। কি বুঝাবে? অবস্থা। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা কি জানতে পারি? আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা জানতে পারি। কি জানতে পারি ভাইয়া একটু বলেন তো, আমার সাথে সাথে জাস্ট নিজেরা বলেন, এখান থেকে এমসিকিউ প্রতিবার আসে। আর্থিক অবস্থা জানতে পারি। তাহলে আর্থিক অবস্থার বিবরণী মানে অবস্থা জানবো, এটাকে আমরা উদ্বৃত্ত পত্র বা স্থিতিপত্র বলতে পারি, সেটা আমাদের জন্য অপশন হিসেবে থাকতে পারে। তাহলে আর্থিক অবস্থা, এখন আর্থিক অবস্থা বলতে কি বুঝবো? আমার ব্যবসায় কত টাকা সম্পদ আছে আর দায় এবং মালিকানা সত্ত্ব মিলে কত আছে। আর আমরা তো আগেই জেনেছি সম্পদ যত হবে দায় আর মালিকানা সত্ত্ব মিলে তত হবে। এখন প্রশ্ন আসতে পারে এই যে আর্থিক অবস্থার বিবরণী, এটা আর্থিক বিবরণীর একটা অংশ, মানে আর্থিক বিবরণী টোটাল 5টা অংশ আমরা প্রথম ক্লাসে শিখেছি। আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আরেকটা অংশ হচ্ছে টিকা, আর্থিক অবস্থা বিবরণীতে ব্যবহৃত বিভিন্ন নোট বা টিকা। ওকে, তাহলে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী সাধারণত প্রস্তুত করা হয় কখন? প্রশ্ন আসলে অ্যান্সার হবে যে কোনো তারিখে, মানে এটা যে কোনো তারিখে আমাদের প্রস্তুত করতে পারি, যেদিন মন চায় আমি সেই দিন প্রস্তুত করতে পারি। তাহলে এখান থেকে আমরা সম্পদ দায় মালিকানা সত্ত্বগুলা আস্তে আস্তে জেনে ফেলবো। সবাই আমার কথা ক্লিয়ার কিনা আগে এতটুকু বুঝো। না, খাতায় করলে কোনো সমস্যা নেই। খাতায় বলতে কিসের খাতায়? রিটেন খাতায়। এখন আমরা একটা জিনিস দেখবো, ওকে, সেটা হচ্ছে ভাইয়া এই টপিক রিলেটেড কিছু প্রশ্ন আমরা একটু সলভ করব। দেখো প্রথম যে প্রশ্নটা এসেছে এটা তোমরা অলরেডি এখন পারবা, যেহেতু আমরা আলোচনা করে ফেলেছি বেসিক বিষয়গুলো তোমরা পারবা। বলছে ব্যবসার ফলাফল আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য হিসাবকাল শেষে কি প্রস্তুত করা হয়? একেবারে বাচ্চা বাচ্চা প্রশ্ন। দেখো আর্থিক ফলাফল ভাইয়া কি? ফলাফল বলতে আমরা গত ক্লাসে বলেছি আমরা সাধারণত আয় থেকে আমরা কি করি, সাধারণত ব্যয় মাইনাস করে আমার কি পাই, আমার এই এক বছরের কত টাকা লাভ হলো বা ক্ষতি হলো সেটাই আমার ফলাফল। আর এই যে লাভ ক্ষতি আয় ব্যয় এটা নিয়ে আমরা যে বিবরণী করি সেটাকে আমরা কি বলি ভাইয়া? আয় বিবরণী। সেটাকে আমরা কি বলি ভাইয়া? আয় বিবরণী। এই আয় বিবরণীর মাধ্যমে আমরা আর্থিক ফলাফলটা জানি। আর আর্থিক অবস্থা জানি কার মাধ্যমে? আর্থিক অবস্থা জানি আমরা কার মাধ্যমে বলতো? আর্থিক অবস্থা জানি একটু আগে বলেছিলাম, আর্থিক অবস্থা জানি আমরা উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। তাহলে এই দুইটা জিনিস মিলে কি হয়? এই দুইটা জিনিস মিলে কি হয় ভাইয়া একটু জাস্ট আমার সাথে অ্যান্সার করো। ওকে, এই দুইটা জিনিস মিলে বিশদায় বিবরণী দিয়ে তো শুধু আমরা কি জানবো? ফলাফল জানবো। তাহলে বিশদায় বিবরণী দিয়ে তো আর আর্থিক অবস্থা জানবো না, তাহলে ফলাফল জানবো এটা দিয়ে, এটা হবে না। আয় ব্যয় হিসাব হবে না, বৈষয়িক বিবৃতি দিয়ে আমরা অবস্থা জানবো। তাহলে উভয় জিনিস, আমি ফলাফলও জানবো অবস্থাও জানবো, দুটাই জানবো কার মাধ্যমে? আর্থিক বিবরণীর মাধ্যমে। এটা আমরা প্রথম দিনই আলোচনা করেছি, এটা তোমরা পারবা। সবাই ক্লিয়ার কিনা ভাইয়া? গ্রুপ সাবজেক্টে কিভাবে এ প্লাস পাবা? যারা আসসালামু আলাইকুম ভাইয়া সাফওয়ান মেহির। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? অনেকদিন পর দেখলাম তোমাকে। আচ্ছা, গ্রুপ সাবজেক্টে এ প্লাস পাওয়ার জন্য আমি এতটুকু বলতে পারি, আমাদের পেইড কোর্সের যারা অ্যাড আছে এইচএসসি 25 এবং 26-এর, তাদের জন্য আমরা যেভাবে পড়াচ্ছি, মানে স্পেশালি আমি অ্যাকাউন্টিং ক্লাসগুলো বা ম্যানেজমেন্ট ক্লাসগুলো যে আঙ্গিকে নিচ্ছি, আমার মনে হয় যারা এখানে আছে, আমার পেইড বেসে কোনো স্টুডেন্ট থাকলে কমেন্ট করো, আমি আলোচনা করার পর ওই অধ্যায় রিলেটেড তার কারো কোনো প্রবলেম থাকে না, কারণ আমি আলোচনাটা ওইভাবেই করি। আর যারা আমার ওইভাবে ক্লাস শেষ পর্যন্ত করে তারা বুঝে যে আর কিছু লাগবে না। সো গ্রুপ সাবজেক্টে এ প্লাস পাওয়ার জন্য অনেক টেকনিক আছে। একটা টেকনিক হচ্ছে, তুমি যদি তোমার সব সাবজেক্ট চ্যাপ্টার করতে সমস্যা হয় বা প্রবলেম হয়, তোমার সবকিছু করার দরকার নাই, তোমার কিছু নির্ধারিত
টপিক আছে বা কিছু ম্যাথ আছে যেগুলা করলেই তুমি কমন পেয়ে যাবা বা এই টাইপের প্রশ্ন চলে আসবে, সেগুলো আমরা দেখিয়ে দিব। পাশাপাশি হচ্ছে তোমার বেসিক স্ট্রং করার জন্য আমরা 2-3 টাইপের ক্লাস নেব। একেবারে বেসিক থেকে ক্লাস নেই, আবার প্রশ্ন সলভিং এর জন্য ক্লাস নেই, এমসিকিউর জন্য ক্লাস নেই। সো এই ক্লাসগুলো করলে আশা করি কারো কোনো প্রবলেম। ওকে, তাহলে আমরা এই প্রশ্নটা সবাই ক্লিয়ার হয়ে গেলাম আশা করি। আমরা একটু চলে যাব সামনের দিকে, কারণ আমাদের এখানে কয়েকটা প্রশ্ন আছে খুবই ইজি, এগুলো আমরা পারবো আমি বিশ্বাস করি। দেখো পরের প্রশ্ন যেটা, এটাও আমরা আলোচনা করে ফেলেছি। আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক অবস্থা বিবরণী বলতে আমরা কি বুঝবো, একটু আগে আমরা আলোচনা করেছি। তোমরা জাস্ট 1 মিনিটে অ্যান্সার দাও। তাহলে আর্থিক অবস্থার বিবরণী বলতে কি, এটা আমার ক্লাস যারা করেছো এখন পর্যন্ত তারা সবাই অ্যান্সার করতে পারবো। আমি চাচ্ছি সবাই যাতে অ্যান্সার করে। ওকে, আমি দেখি সবাই অ্যান্সার করবে এবং সবাই সঠিক অ্যান্সারটা করবে, সেই বিশ্বাসটা আমি রাখি। ওকে, এবার আমরা একটু দ্রুত করব, কারণ আলোচনা অনেক। আমাদের আজকের আলোচনার পর আগামীকালকে হয়তোবা ক্লাসটা নিতে পারি যদি সম্ভব হয়, না হলেও তোমাদের প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট, এই দুইটা পার্ট তোমরা একটু গুছিয়ে করে নিবা। ওকে, দেখবা ইনশাল্লাহ আর্থিক বিবরণীতে সমস্যা থাকবে না। আমরা একটু চলে যাব এই প্রশ্নে। আমি জাস্ট অ্যান্সার চাচ্ছি আমার এখানে। ঋতিকা পারভিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের লাইভে স্টুডেন্ট অনেক কমে যাচ্ছে, লাইভে কিন্তু স্টুডেন্ট কমে গেলে আগামীকালকে ক্লাসটা নেব না আমি, হ্যাঁ মনে থাকে যেন। দেখো আর্থিক অবস্থার বিবরণী বলতে কি বুঝি, ইসমাইল হোসেন গ, নিতু নোহারা 3 চিমা কে আর ছি মানে গ। আচ্ছা, তো আমরা সবাই এটা জানি। আমি একটু সবার কাছে অ্যান্সার আশা করি। তোমরা 2-3 জনে যদি অ্যান্সার দাও তাহলে এই জিনিসটা আসলে মানানসই হয় না, এটা খারাপ দেখা যায়, বুঝছো? এত সুন্দর করে পড়ানোর পরে যদি না জানো। দেখো আর্থিক অবস্থার বিবরণী বলতে আমরা কি বুঝবো, উদ্বৃত্ত পত্রকে বুঝবো। তো উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে কি থাকে, আমরা আলোচনা করেছি এল ওই। সো এখানে কি থাকবে, একটা ব্যবসা পরিপূর্ণ হিসাব, এটার দরকার নাই, সংক্ষিপ্ত বিবরণী দরকার নাই। একটা ব্যবসার সম্পত্তি সমূহ থাকবে না, শুধু কি থাকবে, দায় এবং সম্পত্তি সমূহ। আর দায়ের মধ্যে কি মালিকানা সত্ত্ব আছে। সো এই বিষয়টা। হ্যালো, আমি অ্যাডমিশন করতেছি, আমাদের পেজে নক দিন। আপনাদের কারো যদি আমাদের ক্লাস দেখে মনে হয় যে আমাদের সাথে থাকলে আপনাদের মোটামুটি অনেক অনেক বেশি হেল্প হবে, আপনারা থাকতে পারেন আমাদের সাথে। আশা করি আমাদের অভিজ্ঞ টিচার্স প্যানেল আছে, আপনারা সবাই উপকৃত হবেন। এখন আসো আমরা পরের প্রশ্নটা যাই, লাস্ট প্রশ্ন এই টপিক রিলেটেড। সেটা হচ্ছে যে বিবরণীতে সম্পত্তি, দায় ও স্বত্বাধিকার উপস্থাপিত হয় তাকে কি বলে। একেবারে বাচ্চা বাচ্চা প্রশ্ন, দেখছো? রুবি ইসলাম মায়া, আসসালামু আলাইকুম ভাইয়া। মারমা, আমি অ্যাডমিশন করতে চাই। ওকে, অবশ্যই করো। আপনার অ্যাডমিশন টেস্টে যদি অ্যাড হতে চান সেক্ষেত্রে অ্যাডমিশন টেস্টের কোর্সে অ্যাড হতে গেলে আমাদের পেজে নক দিবেন। ওকে, এবার আসেন পরের যে প্রশ্নটা, সেটা হচ্ছে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার নিয়ে আমরা যে বিবরণী করব সেটাকে আমরা কি বলবো, এক কথায় বলে দেন, সেটার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা এটা পারবো সবাই। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ একটা আলোচনা এখন আমরা করব। ওকে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটা আমাদের জানার দরকার আছে, প্রত্যেকেরই জানার দরকার আছে। ওকে, প্রথম আলোচনা, ঋতিকা পারভিন, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। যারা অ্যান্সার করতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। আপনাদের জন্য তো আর কিছু করতে পারবো না, একটু ভালোবাসা দিয়ে যাই। দেখেন প্রথম যে প্রশ্নটা আছে, আমরা একটু দেখি, সেটা হচ্ছে সম্পদের শ্রেণী বিভাগ। ভাইয়া সম্পদের শ্রেণী বিভাগ বলতে আমরা সম্পদকে মূলত আমরা 4 ভাগে ভাগ করব। কয় ভাগে, জাস্ট আমার সাথে সাথে একটু দেখেন। এটা হচ্ছে স্থায়ী সম্পদ। আচ্ছা, এটাকে আমি আরেক ভাবে ভাগ করি, আমার আপনাদের সুবিধা হচ্ছে 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে মনে করে, না থাক 4 ভাগেই করি, এত কিছু দেখানোর দরকার নেই, প্রি ক্লাসে সব দেখালে আবার দেখা গেছে স্থায়ী সম্পদ। ওকে,
গুরুত্ব থাকে না আপনাদের। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপরে হচ্ছে চলতি সম্পদ বা চলতি সম্পত্তি। এরপর হচ্ছে অলিক সম্পদ, অলিক সম্পদ। ওকে, স্থায়ী সম্পদকে আমরা মূলত এই 4 ভাগে ভাগ করব। কয় ভাগে ভাইয়া? 4 ভাগে। এই 4 ভাগটা নিয়ে আজকে আমরা অনেক দূর যাব ইনশাআল্লাহ। স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ, এই 4 প্রকার স্থায়ী সম্পদ নিয়ে আমরা মূলত কাজ করি। এর মধ্যে গুরুত্বপূর্ণ স্থায়ী সম্পদগুলো আমরা দেখব, গুরুত্বপূর্ণ চলতি সম্পদগুলো আমরা জানবো, গুরুত্বপূর্ণ অলিক সম্পদগুলো আমরা জানবো। তো শুরুতে আমি কথা বলে নিচ্ছি স্থায়ী সম্পদ নিয়ে। দেখো ভাইয়া, স্থায়ী সম্পদ বলতে আমরা বুঝি যেটাকে আমরা ইংলিশে বলি ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট, পৃথিবীতে কোনো কিছুই ফিক্সড থাকে না, কিন্তু অ্যাসেটের ক্ষেত্রে আমরা ফিক্সড অ্যাসেটটা বলি। কেন বলি? আমাদের ব্যবসায়ের বছর সাধারণত 1 বছর, ব্যবসায়ের হিসাব বছর সাধারণত 1 বছর হয়। ম্যাক্সিমাম 99% প্রতিষ্ঠান 1 বছর হয়। 1 বছর মানে আমরা 360 দিন, কেউ 365 দিন, যেভাবে হিসাব করে, হ্যাঁ, এই 1 বছর বা 360 দিন। যদি কোনো একটা সম্পদ যদি আমরা 1 বছরের বেশি সময় ব্যবহার করতে পারি, সেটা চিন্তা করে ক্রয় করি, ওই সম্পদটাই আমাদের স্থায়ী সম্পদ। অর্থাৎ যে সকল সম্পদ আমরা 1 বছরের বেশি সময় ব্যবহার করব বলে দীর্ঘমেয়াদের জন্য ক্রয় করি, সেগুলাকে আমরা কি বলবো? স্থায়ী সম্পদ বলবো। তাহলে স্থায়ী সম্পদ মানে হচ্ছে ব্যবসায়ের মূলধন কাঠামো গঠনে দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য যে বড় অঙ্কের সম্পদগুলো আমরা ক্রয় করে থাকি, সেগুলা স্থায়ী সম্পদ। এটা হচ্ছে প্রথম কথা। ওকে, ইসরাত, প্রিন, আয়েশা, থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুল ফেরদৌস, আচ্ছা তোমরা একটু কাইন্ডলি তোমাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দাও। হ্যাঁ, আমি চাইলে তোমাদের সাথে একটু গল্প সল্প করতে পারতাম, এখন গপ্প সপ্প করতে গেলে তো তোমাদের সমস্যা হবে ভাই। তো আমরা স্থায়ী সম্পদ গুলার সংজ্ঞাটা বুঝছি, এরপর আমরা বুঝবো স্থায়ী সম্পদ আসলে কি, জিনিসটা কি। তো এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হচ্ছে একই কথা, 1 বছরের বেশি সময়ের জন্য যদি কোনো খাতে আমরা আমাদের টাকাটা রাখি বা খাটাই, সেটাকে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলবো। আর চলতি সম্পদ মানে কি ভাইয়া? চলতি সম্পদ মানে হচ্ছে ভাইয়া, এটা কোন সাবজেক্ট ক্লাস? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে অঙ্কের ক্লাস। মজা করলাম, এটা অ্যাকাউন্টিং ক্লাস আপু, এটা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের 5ম অধ্যায়ের ক্লাস। ওকে, অথবা ফার্স্ট পেপারেরও বলতে পারেন, 9ম অধ্যায়। তাহলে এরপরে চলতি সম্পদ বলতে বুঝি ওই যে আমরা চলতি বছরের মধ্যে যেগুলার থেকে সুবিধা পাবো চলতি বছরে। এই চলতি বছর বলতে কি 1 বছর বা তার কম, 1 বছর বা তার কম সময়ের জন্য আমরা যেগুলা থেকে সুবিধা পাবো সেগুলা চলতি সম্পদ। আর অলিক সম্পদ বলতে যেগুলো আসলে অ্যাকচুয়ালি সম্পদ না, বাট আমরা হিসাব সমীকরণের মিল দেখানোর জন্য যে সম্পদগুলাকে আমরা, যে ব্যয়গুলাকে আমরা সম্পদ হিসেবে দেখাই, সেগুলো হচ্ছে অলিক সম্পদ। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। ওকে, 5ম অধ্যায়, এটা হচ্ছে 2টা অধ্যায়ের সংমিশ্রণ। 2টা কেন, এটা অনেকগুলো অধ্যায়ের সংমিশ্রণ। আমি আবার লিখে দিই, এটা হিসাব বিজ্ঞান 1ম পত্রের 9ম অধ্যায়। হ্যাঁ, 1ম পত্রের 9ম অধ্যায়, 2য় পত্রের 5ম অধ্যায়। বুঝছেন নি ভাইয়া? 5ম, আবার 1ম পত্রের 7ম অধ্যায়, কারণ একই জিনিস 7ম অধ্যায়ে লাগবে। কথা বোঝা গেছে? আবার 1ম পত্রের 10ম অধ্যায়, এখানেও আমাদের সম্পদ দায়টা চেনা লাগবে। ওকে, বুঝা কি যায়? এই জিনিসগুলোর জন্য আমাদের বেশি কাজে লাগবে। আবার 2য় পত্রের 6ষ্ঠ অধ্যায়, এটা কাজে লাগে, তাই তো? আমরা দেখেছি অলরেডি 6ষ্ঠ অধ্যায় কিভাবে কাজে লাগে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা কিন্তু অনেকে ফ্রিতে পড়ায়ও না, কারণ এই টপিকটা একটু জটিল। এই টপিকটা সবাই টাকা দিয়ে পড়ায়, ফ্রিতে পড়াইতে চায় না। যাই হোক, আমরা আলোচনায় চলে যাব আমাদের পরবর্তী আলোচনাতে। দেখো, প্রথম আলোচনায় আমরা যেটা নিয়ে করব সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু সবাই খাতা কলম থাকলে নোট করব, আর না থাকলে শুনবো।
স্থায়ী সম্পদ জিনিসটা কি? আমি শুরুতেই বলেছি, যে সকল সম্পদ ব্যবসায়ের মূলধন কাঠামো গঠনে ক্রয় করা হয় অথবা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ব্যবহার করার জন্য ক্রয় করে যে সকল সম্পদ, সেগুলোকে স্থায়ী সম্পদ বলি। এই সকল সম্পদ থেকে কমপক্ষে 1 বছরের বেশি সময় আমরা সুবিধা পাবো। 1 বছরের কম কখনোই না, 1 বছরের বেশি। যেমন কি? যেমন দেখেন, আসবাবপত্র, কলকজা ও যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, দালান কোঠা, ভূমি, ওকে, বা ভূমি উন্নয়ন, বৈদ্যুতিক সরঞ্জাম, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, খনি বা খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, বনাঞ্চল, কয়লা, প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলাকে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানে মিনিমাম 5 থেকে 10 বছর ব্যবহার করতে পারবেন। 1 বছরের বেশি তো পারবেনই। 1 বছরের বেশি অবশ্যই পারবেন। আর এখান থেকে আপনি দীর্ঘমেয়াদী কি পাবেন? দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন। দীর্ঘমেয়াদী সুবিধা সুবিধা পাবেন। আর এগুলা মূলত আপনি কি করবেন? ব্যবহারের জন্য ক্রয় করবেন। কিসের জন্য? ব্যবহারের জন্য, নয় বিক্রয়ের জন্য। এই বৈশিষ্ট্যগুলো আপনি একটু মাথায় রাখলে আপনি খুব সহজে স্থায়ী সম্পদ জানবেন। এবার স্থায়ী সম্পদকে আমরা যখন শ্রেণীবিভাগ দেখাবো অষ্টম অধ্যায়ে, তখন এটা শ্রেণীবিভাগটাও দেখিয়ে দিব, তারপর আমি আজকেও দেখিয়ে দিব তোমাদের জন্য। তাহলে আমি এখানে যে সম্পদগুলা আপনাদের জন্য রেডি করে দিয়েছি, এর বাইরে আপনি স্থায়ী সম্পদ তেমন পাবেন না। ওকে, তাহলে এই সম্পদগুলাকে আমরা একটু ভালোভাবে জানলেই আমরা স্থায়ী সম্পদ পেয়ে যাব। দেখো কি? আসবাবপত্র। আসবাবপত্র তো আমরা সবাই চিনি। আমাদের বাসা প্রতিষ্ঠানে যে সকল ফার্নিচার আমরা ব্যবহার করি, যেটাকে ইংলিশে ফার্নিচার, আপনারা ফার্নিচারটা খুব ভালো জানেন, কারণ আমরা বাঙালি মানুষ, ইংলিশটা বেশি জানি। ওকে, সো আমরা ফার্নিচার যে ব্যবহার করি সেই জিনিসগুলোকে আমরা বলবো আসবাবপত্র। কলকজা ও যন্ত্রপাতি বলতে আমরা বুঝি বড় বড় কলকারখানার যে যন্ত্রপাতিগুলো আছে, বা আমরা যে আমাদের প্রতিষ্ঠান চালানোর জন্য বা প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য বিভিন্ন মেশিনারি জিনিসপত্র কিনি, সেগুলা। তারপরে অফিস সরঞ্জাম হচ্ছে অফিসের জন্য টিভি, ফ্রিজ, এসি, হ্যাঁ, এই জিনিসগুলা যদি আমরা অফিসের জন্য টাইপরাইটার বা কম্পিউটার, ল্যাপটপ, এই জিনিসগুলো যে ইউজ করি, এগুলো আমরা বলবো অফিস সরঞ্জাম। তারপরে দালান কোঠা বলতে আমরা বুঝবো হচ্ছে, দালান কোঠাটা বুঝেন ঘরবাড়ি, বড় ধরনের বিল্ডিং, ইমারত। ভূমি বলতে জায়গা, জমি, এটাকে আমরা বুঝবো। ভূমি উন্নয়ন মানে এই জমির উন্নয়নের জন্য আমরা যে কাজটা করি। এরপরে সুনাম তো বুঝেন, আপনারা আই এডুকেশনের সুনাম দেখে অনেকে ভর্তি হন, তো সুনাম একটা ব্যবসা প্রতিষ্ঠানের অনেক বড় একটা স্থায়ী সম্পদ। প্যাটেন্ট। প্যাটেন্ট মানে হচ্ছে কোনো একটা ব্যক্তি যদি কোনো কিছু তৈরি করে, সেটার মালিকানা, তাকে একচ্ছত্র দেওয়ার যে অধিকার, যে সম্পদ, সেটাই প্যাটেন্ট। ওকে, ট্রেডমার্ক মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানকে আপনি আলাদা করার জন্য যে মার্ক বা যে সাইন জিনিসগুলা ইউজ করবেন, যা লোগো, ডিজাইন, এই জিনিসগুলা যে ইউজ করবেন, এগুলাকে আমরা বলবো ট্রেডমার্ক। কপিরাইট মানে হচ্ছে আপনার উদ্ভাবিত কোনো একটা জিনিসকে অন্য কেউ যাতে কপি বা নকল করে মার্কেটে না নিতে পারে, সেটার জন্য আপনাকে যে অধিকারটা দিবে, সেটাকে বলে কপিরাইট বা গ্রন্থস্বত্ব। এরপরে খনিজ তেল। খনিজ থেকে উঠানোর জন্য যে সম্পদটা আমরা ব্যবহার করি, সেটা খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস। আর প্রাকৃতিক বনাঞ্চল, কয়লা খনি, এগুলো আমরা সবাই জানি। এই সম্পদগুলাকে আমরা স্থায়ী সম্পদ বলবো। তাহলে আমরা স্থায়ী সম্পদ দেখলে কি সবাই চিনবো? একটু বলি সবাই। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের 5ম অধ্যায়, ফার্স্ট পেপারের 9ম অধ্যায়। আপনারা অধ্যায় দেখে বুঝেন না কেন, আমি বুঝলাম না। সামনে থেকে প্রত্যেকটা পেজে অধ্যায়ের নাম লিখে রাখবো। ওকে, তাহলে এখন একটা টেকনিক্যাল বিষয় দেখায় আপনাকে। এই যে আসবাবপত্র থেকে শুরু করব আমি, হ্যাঁ, আসবাবপত্র থেকে শুরু করে বৈদ্যুতিক সরঞ্জাম পর্যন্ত এই সম্পদগুলাকে আমরা বলি হচ্ছে মূলত দৃশ্যমান স্থায়ী সম্পদ। কি সম্পদ? দৃশ্যমান স্থায়ী সম্পদ, বা যেগুলাকে আমরা ধরতে পারি, স্পর্শনীয় স্থায়ী সম্পদ। আসবাবপত্র থেকে শুরু করে একেবারে বৈদ্যুতিক সরঞ্জাম পর্যন্ত। এরপরে দেখেন, সুনাম থেকে শুরু করে প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, হ্যাঁ, এই জিনিসগুলাকে আমরা বলি হচ্ছে মূলত
অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না। আর শেষের যে সম্পদগুলা দেখছেন এগুলাকে আমরা বলবো হচ্ছে মূলত প্রাকৃতিক সম্পদ। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় ভাইয়া প্রাকৃতিক সম্পদ। এই তিন টাইপের স্থায়ী সম্পদ। একটা হচ্ছে আমাদের স্পর্শনীয়, যেটাকে আমরা ধরতে বা ছুঁতে পারি, ওকে, যেটাকে আমরা ধরতে বা ছুঁতে পারি, এটাকে বলা হয় স্পর্শনীয়। ওকে, একটা হচ্ছে অস্পর্শনীয়, আর একটা হচ্ছে প্রাকৃতিক। এই জিনিসগুলো আমরা এখন আর দেখবো না। তো স্থায়ী সম্পদ যেটা, কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তো এই সম্পদগুলো আমরা চিনলাম, এটা নিয়ে আর কথা বলবো না। এখন আমরা একটু চলে যাব স্থায়ী সম্পদ রিলেটেড। যদি কোনো প্রশ্ন থাকে আমরা একটু দেখি। বলেন তো এই প্রশ্নটার অ্যান্সার কি হতে পারে? লাইভে যারা আছেন তারা একটু রেসপন্স করবেন। 4 নাম্বার, স্থায়ী সম্পদ কোনটা? বলেন কোনটা হতে পারে স্থায়ী সম্পদের উত্তর? আপনারা একটু অ্যান্সার করেন সবাই। কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। সুমাইয়া মিম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমরা একটু সবাই একটু রেসপন্স করব, সবাই একটু অ্যান্সার করব ইনশাল্লাহ, যাতে আমরা একসাথে ক্লাসটা সবাই করতে পারি। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তবে সবচাইতে বেশি খুশি হতাম যদি আজকে 100+ মেম্বার থাকতো আমাদের লাইভে। যেহেতু লাইভে মেম্বার কম, আমি ক্লাসটা খুব সংক্ষেপে নেব, ওকে। 4 ডি ট্রিমা, ট্রিমা বলতেছো, 4 ডি দিদার বলতেছো, 4 ডি। বাকি আর কে আছে? মিরাজ চৌধুরী 4 ঘ। তো স্থায়ী সম্পদ কি আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। স্থায়ী সম্পদ গুলাকে আমরা চিনি সবাই। আসবাবপত্র একটা স্থায়ী সম্পদ, কলকচা বা যন্ত্রপাতি, ভূমি বা দালান কোঠা সবই আমাদের স্থায়ী সম্পদ, তাই তো? তাহলে সঠিক উত্তর কি হবে? সবগুলো হবে। সঠিক উত্তর সবারই হওয়ার কথা। আমাদের মধ্যে এমন কেউ আছে যে এটা চিনে না, স্থায়ী সম্পদ চেনে না? এমন কেউ আছে? নাই। স্থায়ী সম্পদ আমরা সবাই চিনি। এবার আমরা একটু দেখব আমাদের পরবর্তী বিষয়টা, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা, ওকে। দীর্ঘমেয়াদী বিনিয়োগটা আমরা একটু দেখব। খেয়াল করো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেখার আগে আমরা একটু দেখতে চাই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে আসলে আমরা কি বুঝি। আমি শুরুতেই বলেছি, সাধারণত আমরা যদি 1 বছরের অধিক সময়ের জন্য কোনো একটা নির্দিষ্ট খাতে টাকা খাটাই বা ইনভেস্ট করি, সেটাকে আমরা বলি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো বিনিয়োগটা সাধারণত 2 রকম হতে পারে। একটা হচ্ছে আমি 1 বছরের কম সময়ের জন্য বিনিয়োগটা করতে পারি, আর 1 বছরের বেশি সময়ের জন্য করতে পারি। তো 1 বছরের কম সময়ের জন্য যে বিনিয়োগটা করব সেটাকে আমরা বলবো স্বল্প মেয়াদী বিনিয়োগ। সেটা চলতি সম্পদে চলে যাবে 1 বছরের কম। আর 1 বছরের বেশি যেটা যাবে সেটা আমাদের অনেকে স্থায়ী সম্পদ বলে। না, এটা আলাদা একটা হেডিং হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সো বিনিয়োগটা আলাদা একটা বিষয়। ভাই অ্যাকাউন্টিং ক্লাসটা সাধারণত আমি শুক্র শনিবার করাই ম্যাক্সিমাম সময়। অন্যান্য সময়ও করাই, তবে ম্যাক্সিমাম সময় শুক্র শনি করাই। এই 2টা দিন আমি একটু বেশি ফ্রি থাকি। আর অন্যান্য টিচাররাও আছে এখানে, ওনারাও করায়। আপনারা অবশ্য ক্লাস করলে বুঝতে পারবেন। তো এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ মানে হচ্ছে তুমি 1 বছরের বেশি সময় বিনিয়োগ করবে। আর স্বল্প মেয়াদী মানে হচ্ছে 1 বছরের কম সময়। স্বল্প, স্বল্প মানে অল্প, কথা বুঝছো? মানে 1 বছরের কম, 1 বছরের কম। এটা চলে যাবে চলতি সম্পদে। কোথায় যাবে? চলতি সম্পদে। তো এটা চিনবো কিভাবে? সাধারণত এই বিনিয়োগটার মধ্যে কোনো পার্সেন্টেজ আমরা পাবো না। এখানে দেখবা 10%, 5%, 12%, 15% বিনিয়োগ এভাবে লেখা থাকে। তো 10%, 5%, 15% এই পার্সেন্টেজ যুক্ত বিনিয়োগ যেটা, সেটাকে আমরা সাধারণত দীর্ঘমেয়াদী বিনিয়োগ মনে করি, ওকে। স্যার আপনার কি মনে হয় এইবার ঢাকা বোর্ডে অ্যাকাউন্টিং কোশ্চেন টাফ হবে? আরে ভাই, অ্যাকাউন্টিং কোশ্চেন টাফ করার কি আছে? কি আছে অ্যাকাউন্টিং এ এমন জিনিস? তুমি সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব শিখলেই তো অ্যাকাউন্টিং শেষ। আমার কাছে তো জীবনে কখনো অ্যাকাউন্টিং প্রশ্ন কঠিন মনে হয়নি।
আমি যখন 9-10-এ পড়তাম, দেখো আমার একেবারে সব কিন্তু কমার্সের। তো আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম তখন থেকে আমি অনার্স লেভেল মাস্টার্স লেভেল পর্যন্ত প্রাইভেটও পড়িনি। এটা তেমন কিছু না, তুমি জাস্ট বেসিকটা স্ট্রং করো। অ্যাকাউন্টিং প্রশ্ন কখনোই কঠিন হয় না। হ্যাঁ, একটা জায়গায় কঠিন করে, হয়তো দুই একটা সমন্বয় অনেক সময় তোমারও অজানা থাকতে পারে, এছাড়া প্রশ্ন কঠিন করে না। সো তুমি যদি মোটামুটি কয়েকটা অঙ্ক, আমি আমি আমার আমার একটা সাজেশন বুক আছে, আমরা সাজেশন বুকটা দেবো, সেখানে তুমি প্রত্যেক চ্যাপ্টারের 5 থেকে 6টা প্রশ্ন সলভ করবা। 5 থেকে 6টা প্রশ্ন সলভ করলে ওই চ্যাপ্টারে আর করা লাগবে না। এই 5 থেকে 6টা প্রশ্ন করলেই তুমি এখান থেকে A+ নিশ্চিত পাবা। কথা বুঝছো? সো এগুলো হচ্ছে টেকনিক, আমরা তো দীর্ঘদিন যাবত পড়াচ্ছি, আমরা জানি, অনেকে এটা জানে না। টাইম হচ্ছে সাধারণত রাত 8টায় নেওয়া হয়, 8টা 20 বা 8:30টার মধ্যে আমাদের ক্লাসটা হয়, অ্যাকাউন্টিং ক্লাস এইচএসসির জন্য। আর অ্যাডমিশনের টাইমটা হচ্ছে বিকেল 5টায়। ওকে, তো এটা হচ্ছে বিষয়। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আমরা বুঝতে পারবো যে বিনিয়োগটা আমরা দীর্ঘ সময়ের জন্য করব, মানে 1 বছরের, যেমন পার্সেন্টেজ যুক্ত বিনিয়োগ অথবা সঞ্চয়পত্র বা প্রতিরক্ষা সঞ্চয়পত্র নাম থাকতে পারে, লগ্নি সেভিংস সার্টিফিকেট নাম থাকতে পারে, প্রাইস বন্ড বা শেয়ার বা বন্ড বা ঋণপত্র ক্রয়। এই জিনিসগুলা সাধারণত বিনিয়োগের মধ্যে থাকতে পারে। তাহলে বিনিয়োগের মধ্যে আমরা যাই পাই, এটা থেকে আমাদের অনেক সময় এখান থেকে জাবেদাও আসে। যেমন আমাদের জাবেদা আসে সঞ্চয়পত্র ক্রয়, তাহলে তুমি জাবেদা কি দিবে, কি প্রদান করবা? জাবেদা দিবা বিনিয়োগ ডেবিট, নগদান ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। আবার প্রাইস বন্ড ক্রয়, কি জাবেদা দিবে? প্রাইস বন্ড হিসাব ডেবিট না, বিনিয়োগ হিসাব ডেবিট, আর নগদান অথবা ব্যাংক হিসাব ক্রেডিট। এই জাবেদা তুমি দিবে, কারণ এগুলো সব দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা বিনিয়োগের আন্ডারে পড়ে এগুলো। তাহলে এই যে পার্সেন্টেজ যুক্ত বিনিয়োগ, সঞ্চয়পত্র, প্রতিরক্ষা সঞ্চয়পত্র, সেভিং সার্টিফিকেট, প্রাইস বন্ড, শেয়ার, ডিবেঞ্চার বা বন্ড ক্রয়, ওকে, এই জিনিসগুলো আমরা বলবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে সেই চলতি সম্পদে আমরা চলে যাব। চলতি সম্পদ জিনিসটা কি ভাইয়া? আমরা শুরুতে আলোচনার প্রেক্ষিতে আমরা বলেছি এই চলতি সম্পদ জিনিসটা হচ্ছে চলতি বছরে যে সম্পদগুলা থেকে আমরা সুবিধা পাবো এবং এই বছরের পরে সাধারণত এখান থেকে সুবিধা তেমন পাবো না, এই সম্পদগুলাকে আমরা বলবো চলতি সম্পদ। এই চলতি সম্পদগুলা খেয়াল করো, এই চলতি সম্পদগুলা সাধারণত আমাদের প্রতিষ্ঠানের চলতি বছরের সুবিধা দিবে। কি দিবে? চলতি বছরের সুবিধা প্রদান করবে এই সম্পদগুলা। যেমন নগদ টাকা, ব্যাংকের টাকা, নগদ সমতুল্য যে কোনো টাকা। নগদ সমতুল্য বলতে আমরা কি বুঝবো? ওই যে ট্রেজারি বিল টিল এগুলো আর কি। ওকে, স্বল্প মেয়াদী বিনিয়োগ, একটু আগে বলছি পার্সেন্টেজ ছাড়া যে বিনিয়োগটা, সেটা প্রাপ্য হিসাব বা দেনাদার, এটা আমরা সবাই চিনি। প্রাপ্য হিসাব মানে হচ্ছে বাকিতে বিক্রয়ের ফলে আমার যে পাওনার সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমার প্রাপ্য হিসাব বা দেনাদার। তুমি একজন দোকানদার, তুমি আমার কাছে 1 বস্তা চাউল বিক্রি করছো 3000 টাকায়। এই যে আমার কাছে 1 বস্তা চাউল বিক্রি করেছো 3000 টাকায়, আমার কাছে এখন তুমি 3000 টাকা পাবা। এই আমি তোমার কি হয়ে গেলাম? প্রাপ্য হিসাব বা দেনাদার নামে একটা সম্পদ হয়ে গেলাম। অর্থাৎ যার কাছেই প্রতিষ্ঠান বাকিতে বিক্রি করবে তার কাছেই টাকা পাবে সেই প্রতিষ্ঠানের প্রাপ্য হিসাব বা দেনাদার। প্রাপ্য বিল বা নোট কি? এই যে আমার কাছে বাকিতে মাল বিক্রি করছো, আমি যদি তোমাকে 2 মাস বা 3 মাস পরে টাকা প্রদানের এক নিশ্চয়তা দিই বা একটা প্রতিশ্রুতি দিয়ে, হ্যাঁ, একটা কি দিই, অঙ্গীকারনামা দিই, সেটাকে বলা হয় প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। সনাতন অ্যাকাউন্টিং এ বলা হতো প্রাপ্য বিল, আধুনিক অ্যাকাউন্টিং এ বলা হয় প্রাপ্য নোট বা নোটস রিসিভেবল। মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্য জিনিসটা কি ভাইয়া? মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্য হচ্ছে নির্দিষ্ট সময় শেষে অবিকৃত যে পণ্যটা থেকে যায় সেটাকে আমরা বলবো হচ্ছে সমাপনী মজুত পণ্য। ওকে, আর্থিক বিবরণী আসলে ভুল হবেই, কারণ আর্থিক বিবরণী এমন একটা অধ্যায়, এই অধ্যায়টা তোমাকে প্রতিনিয়তই করতে হবে। মানে এই অধ্যায়ের নির্দিষ্ট কিছু নাই, তারপরেও আমি আমার শীটে আমরা 8-9টা অঙ্ক দেব, সেগুলা করলে ইনশাল্লাহ দুর্বলতা থাকবে না। আর তোমার বেসিক যত স্ট্রংই হোক, তোমাকে প্র্যাকটিস করতে হবে। অ্যাকাউন্টিং মিনস তোমাকে প্র্যাকটিস করতে হবে, না হলে পারবা না, ভুল করে ফেলতে পারো।
এই হচ্ছে বিষয়। তাহলে মজুত পণ্য হচ্ছে নির্দিষ্ট সময় শেষে, মনে করো তুমি ডিমের ব্যবসা করো, হ্যাঁ, তুমি যে ডিমের ব্যবসা করো, মনে করো তোমার 500 ডিম আছে, তুমি প্রতিদিন কি করো, তুমি প্রতিদিন মনে করো ভিকারুন্নেসার সামনে গিয়ে 500 ডিম নিয়ে বসো, ওকে। এরপরে সারাদিন মনে করো তুমি 350টা ডিম বিক্রি করছো ওখানকার মেয়েদের, তোমার কাছ থেকে বিক্রি করে, তুমি বিক্রি করেছো, তারা কিনেছে। তাহলে দিন শেষে তোমার কি থাকলো, 150টা ডিম অবিকৃত থেকে গেল। এই যে 150টা ডিম অবিকৃত থেকে গেলে এগুলা কি তুমি ফেলে দিবা? না, এগুলা সাথে করে বাসায় নিয়ে আসবা, আবার আগামীকাল কি করবা, 350 ডিম এটার সাথে নিয়ে 500 ডিম নিয়ে তুমি কি করবা, ভিকারুন্নেসার সামনে গিয়ে আবার লাইন ধরে বসে থাকো ডিম বিক্রি করার জন্য, যেহেতু লেখাপড়া করো না, আর কি করবা। এই যে একটা নির্দিষ্ট সময় শেষে যে পণ্যটা তোমার অবিকৃত থেকে গেছে, সেটাকে আমরা বলি হচ্ছে সাধারণত সমাপনী মজুত পণ্য বা অবিকৃত পণ্য বা ক্লোজিং ইনভেন্টরি। এটাও আমাদের জন্য একটা সম্পদ, কারণ এটা থেকে আমি পরবর্তী দিন বা ভবিষ্যৎ সুবিধা পাচ্ছি। সম্ভার বা সাপ্লাইস, এটাও আমাদের জন্য সম্পদ। বকেয়া আয় বা প্রাপ্য আয় মানে হচ্ছে, খেয়াল করো, যে আয়টা তোমার হয়ে গেছে কিন্তু এখনো টাকাটা পাও নাই। মনে করো তুমি কি করছো, আমার একটা কাজ করে দিয়েছো, তুমি একজন উকিল, আমার একটা মামলা পরিচালনা করে দিয়েছো, কিন্তু টাকাটা আমি তোমাকে দেইনি। তার মানে এটা হচ্ছে তোমার আয়টা বাকি আছে, আয়ের টাকাটা, এটা তোমার জন্য সম্পদ, কারণ ভবিষ্যতে আমার কাছ থেকে তুমি সুবিধাটা পাবা, ওকে। অগ্রিম ব্যয় মানে হচ্ছে খরচের আগে টাকা দিয়ে ফেলছো। যেমন হচ্ছে আমাদের কোর্সে যারা অ্যাড হয় তারা কি করে, কোর্সে ক্লাস শেষ করার আগে ক্লাসে ভর্তি হওয়ার সময় কিন্তু ফুল টাকা দিয়ে দেয়। তার মানে সে কোর্স করে নাই এখনো, কিন্তু টাকাটা দিয়ে দিয়েছে। মানে তুমি যে আমাদেরকে এখানে ভর্তি হয়েছ বা কলেজে তুমি ভর্তি হও, তখন অ্যাডভান্সের টাকাটা দিয়ে দিচ্ছ, যার কারণে তুমি ভবিষ্যতে আমাদের কাছ থেকে সার্ভিস বা সুবিধা পাবা। সো এটাই হচ্ছে তোমার জন্য অগ্রিম ব্যয় বা সম্পদ। খুচরা যন্ত্রাংশ তো বুঝো, খুচরা যন্ত্রাংশ প্রাপ্য বিমা দাবি, চালানে কারবারে প্রেরিত পণ্য, এটা নিয়ে পরে একদিন কথা বলবো, ডিটেলস আলোচনা করব। এ হচ্ছে আমাদের চলতি সম্পদের ইতিহাস। সো চলতি সম্পদের ইতিহাস দেখে আমরা কি চিনতে পারবো যে নিচের কোনগুলো চলতি সম্পদ, কোনগুলো স্থায়ী সম্পদ? এতটুকু বোঝার বয়স হয়েছে কিনা, সবাই ক্লিয়ার কিনা? কারো যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, করতে পারেন। শিশির ভিজা ঘাস, সমস্যা নাই, অ্যাকাউন্টিং কোনো প্রবলেমই না, তুমি ক্লাসগুলা করো, ইনশাল্লাহ প্রবলেম কেটে যাবে। আমরা একটু জানতে চাই যারা লাইভে আছেন তাদের কোনো মতামত আছে কিনা, তাদের কোনো প্রবলেম আছে কিনা, তারা অঙ্কগুলো ক্লিয়ার কিনা, পড়াটা ক্লিয়ার হয়েছেন সবাই? ক্লিয়ার, একজন পেলাম ক্লিয়ার হয়েছেন, বাকি কেউ ক্লিয়ার হন নাই নাকি? চলতি সম্পদ, ওকে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক রিলেটেড প্রশ্নে। দেখেন প্রশ্ন কি ছিল, প্রশ্নে ছিল অগ্রিম প্রদত্ত খরচ। অগ্রিম প্রদত্ত খরচ কোম্পানির জন্য কি, বলেন তো? অগ্রিম প্রদত্ত খরচ 5 নাম্বার প্রশ্নটা আমরা একটু নিচ্ছি। ও, শিশির ভিজা ঘাস, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস কেমন লাগতেছে আপনাদের? ক্লাস কি বেশি বোরিং লাগতেছে? একটু কি গান টান গাবো নাকি একটু মজা করব, বলেন? না, অনলাইনে পড়াতে এসে অনেকে মজা করতে গিয়ে অনেক ধরনের প্রবলেমে পড়ে গিয়েছে, আমার দরকার নাই। আমরা আলোচনায় চলে এসে অগ্রিম প্রদত্ত খরচ, এটা কি? খরচ তো ব্যয় আমরা জানি, কিন্তু ব্যয়টা কি করেছে, সে আগে করেছে, মানে অগ্রিম ব্যয় করেছে। এই জিনিসটা কি বলেন তো ভাইয়ারা? শিশির ভেজা ঘাস, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। দিদার জয়, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছেন তারা কি, আপনাদের কি কষ্ট হয়? আমি কথা বলতেছি, আমি আবার কমেন্ট চেক করতেছি, আমি আবার লিখতেছি, আমার কষ্ট হয় না? আজকে 3টা ক্লাস নিয়েছি, বুঝছেন। একটা হচ্ছে আমাদের পেইড বেসের এইচএসসি ক্লাস, একটা হচ্ছে আপনাদের ডিইউ জন্য এমসিকিউ উইক ক্লাস, আরেকটা হচ্ছে আপনাদের এখন ক্লাস। 3টা অ্যাকাউন্টিং ক্লাস নিয়েছি, আমার কিন্তু কষ্ট হচ্ছে না। হ্যাঁ, এই বুড়ো বয়সে এসে আমার কষ্ট হচ্ছে না, বাট আপনাদের? ভাইয়া একটু ফাস্ট পড়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু ফাস্ট পড়ালে তো অনেকের মাথার উপর দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলেছ,
আর একটু ফাস্ট পড়াবো, সমস্যা নাই। ওকে, আমরা কি সবাই ক্লাসটাকে একটু শেয়ার করেছি? আমার ক্লাসে আপনারা শেয়ার শেয়ার বাটনে কম প্রেস করেন, খুবই কম স্টুডেন্ট শেয়ার করেছেন। ওকে, 3-4 জন শেয়ার করেছেন মনে হয়। আপনারা একটু কাইন্ডলি আমাকে হেল্প করবেন। তাহলে অগ্রিম প্রদত্ত ব্যয় আমাদের জন্য একটা সম্পদ। মানে কি সম্পদ? শুধু সম্পদ বললে হবে না, এটা কোন সম্পদ? চলতি সম্পদ, সেটা বলতে হবে। ওকে, আমাদের এখানে যা থাকে আমরা তার চেয়ে বেশি অ্যান্সার দিব। এবার আসেন আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের অলিক সম্পদ। অলিক, অলিক মানে কি? অলিক শব্দের মানে হচ্ছে অবাস্তব। কি বাস্তব? অবাস্তব। অবাস্তব, অবাস্তব। অবাস্তব মানে কি? যেটা আসলে বাস্তবে না, যেটা আসলে বাস্তবে সম্ভব না, যেটা কাল্পনিক। যেটা কি? কাল্পনিক। তাহলে যেটাই অলিক সম্পদ, সেটাই অবাস্তব সম্পদ, সেটাই কাল্পনিক সম্পদ। যেহেতু এগুলার কোনো মূল্য নাই, কাল্পনিক জিনিস, অবাস্তব জিনিস, সেহেতু এগুলাকে আমরা বলতে পারি কি? ভুয়া। সেহেতু এগুলাকে আমরা বলতে পারি ভুয়া, যার কোনো ভ্যালু নেই বা মূল্য নেই। শের দেশে ভাই অল, মানে আমি বুঝি নাই, তোমার কমেন্টটা বাংলাতে লিখলে বুঝতে পারতাম। মিরাজ, ওকে, আমরা একটু চলে যাই। দেখো তাহলে অলিক মানে অবাস্তব, অবাস্তব মানে কাল্পনিক, কাল্পনিক মানে ভুয়া সম্পদ, যেটাকে আমরা বলি প্র্যাকটিটিয়াস অ্যাসেটস। এই সম্পদ আসলে মূলত সম্পদ না। আধুনিক অ্যাকাউন্টিং এ এগুলাকে মূলত ব্যয় হিসাবেই চিহ্নিত করা হয়েছে, কিন্তু সনাতন অ্যাকাউন্টিং এ খেয়াল করবা, সনাতন অ্যাকাউন্টিং এ এই প্র্যাকটিটিয়াস অ্যাসেট গুলাকে অ্যাসেট হিসাবে দেখানো হয়েছে মূলত কি জন্য? আমরা যে এ সমান এল প্লাস ওই প্রমাণ করি, সেই প্রমাণের সমতা বিধানের জন্য। যেহেতু এগুলা সম্পদ না, কিন্তু 1 বছরের বেশি সময় এগুলা থেকে আমরা সুবিধা পাই, অর্থাৎ এগুলা আমাদের বেশি সময় যদি সুবিধা দেয়, এগুলা ব্যয়ের চেয়ে বেশি বড়, সেজন্য এগুলাকে আমরা সম্পদ হিসেবে দেখাবো। যেহেতু এগুলা অ্যাকচুয়ালি সম্পদ না, সেজন্য এগুলাকে আমরা বলবো ভুয়া সম্পদ। আর এই সম্পদগুলার বাজার মূল্য নাই, সেজন্য এগুলার কোনো বাস্তব অস্তিত্ব নাই, সেজন্য এগুলাকে বলা হয় অবাস্তব সম্পদ বা কাল্পনিক সম্পদ। এই সম্পদগুলা কি? আমরা সেগুলা চিনবো। একটা হচ্ছে প্রাথমিক খরচাবলী বা প্রারম্ভিক খরচ, শেয়ার বা ঋণপত্রের অবহার বা বাট্টা, লাভ ক্ষতি আবন্টনের বা সংরক্ষিত আয়ের ডেবিটসের গবেষণা খরচ, রদ বদল খরচ, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন। এখন এই প্রশ্নগুলা দেখলে অনেকের কাছে জ্বর উঠবে, এই জিনিসগুলা কি? প্রাথমিক খরচাবলী আমরা সবাই চিনি। প্রাথমিক খরচাবলী জিনিসটা কি? আমি একটু রিপিট করি। ও, টাইপিং মিস্টেক, সমস্যা নাই। সেটা হচ্ছে কি, প্রাথমিক খরচ বলে একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে গেলে তোমার সর্বপ্রথম ব্যবসা বাণিজ্যের জন্য কি করতে হয়? নিবন্ধন করতে হয়, ট্রেড লাইসেন্স নিতে হয়, আইন খরচ করতে হয়, উপদেষ্টা নিয়োগ দিতে হয়, উপদেষ্টার ফি দিতে হয়, দলিল পত্রের ফি দিতে হয়। হ্যাঁ, এই জাতীয় যত খরচ আছে, সকল খরচের সমষ্টিকে আমরা কি বলি? প্রাথমিক খরচা বলি। তাহলে এই যে খরচগুলো আমরা করলাম, আমি যদি এই খরচগুলো করার পরে আমার ব্যবসাটা কন্টিনিউ করতে না পারি, তাহলে এগুলোর কোনো মূল্য আছে? মূল্য নাই। সেজন্য এই সম্পদটাকে আমরা বলি অবাস্তব সম্পদ বা কাল্পনিক সম্পদ বা ভুয়া সম্পদ। শেয়ার অবহার বা বাট্টা বা শেয়ার মূল্যের ছাড় জিনিসটা শেয়ার ইস্যুর ক্লাসে আমরা আলোচনা করে ফেলেছি। তোমরা সবাই জানো যে শেয়ারের অ্যাকচুয়াল মূল্য 100 টাকা, আমি বিক্রি করতেছি 90 টাকা, তার মানে আমি কত টাকা কম বিক্রি করতেছি? 10 টাকায় কম। এটাকে আমরা বলি শেয়ার বা ঋণপত্রের অবহার বা বাট্টা। বাট্টা বা অবহার মানে কম মূল্যে বিক্রি করা বা শেয়ারে ছাড়ে বিক্রি করা। যে মূল্যটা আমি কম নিচ্ছি, এটা আমাদের জন্য একটা ব্যয়। এই ব্যয়টা আমাদের এক ধরনের বড় অঙ্কের ব্যয় বিধায় এটাকে আমরা, এখান থেকে আমরা যেহেতু ভবিষ্যৎ সুবিধা পাচ্ছি না, সেজন্য এটাকে আমরা বলবো অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। কার্যপত্র থেকে সিকিউ আসতে পারে 4-5টা, 4 থেকে 5টা, 5টা। কারণ এখানে সবচেয়ে বেশি সিকিউ আসবে সমন্বয় দাখিলা থেকে। ওকে, সমন্বয় দাখিলা থেকে, সমন্বয় দাখিলা থেকে আর সমাপনী দাখিলা থেকে কার্যপত্রের, আর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে। 5টা আসবে, 5টার বেশি আসবে। এখানে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনও আছে। এরপরে আসো সংরক্ষিত আয় ডেবিটসের, এখন বুঝাবো না, আগে সংরক্ষিত আয়টা শিখানোর পরে এটা বুঝাতে হবে। এরপরে হচ্ছে আমাদের আর কি আছে এখানে?
গবেষণা খরচ, গবেষণার জন্য যে খরচ করতে হয়, রদ বদল মানে, রদ বদল মানে হচ্ছে এটাকে আমরা কি করব, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করব বা বদল করব, ব্যবসাটা রদ বদল করব। স্থানান্তর মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব। আর সর্বশেষ হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন মানে হচ্ছে তুমি যদি একাধিক বছরের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকো, মনে করো তুমি ব্যবসা চালানোর সময় তুমি স্যাটেলাইটে গিয়ে কি করছো, তুমি 5 বছরের জন্য তোমার একটা চুক্তি করছো যে আগামী 5 বছর তোমার কোম্পানির তারা বিজ্ঞাপন প্রদান করবে, সেই জন্য তাদের সাথে একটা চুক্তি করছো, সেই অনুযায়ী তুমি খরচ করেছো। এই যে খরচ করেছো, আমাদের অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে 1 বছর, তো বিজ্ঞাপন একটা ব্যয়, কিন্তু তুমি করেছো কয় বছরের জন্য বিজ্ঞাপন, 5 বছরের জন্য। যেহেতু অতিরিক্ত করেছো, এটাকে এখন আর ব্যয় হিসাবে দেখানো যাবে না, এটার নাম হয়ে যাবে বিলম্বিত বিজ্ঞাপন। এজন্য এটাকে আমরা সম্পদ হিসেবে দেখাবো। তবে এই সম্পদের বাস্তব অস্তিত্ব থাকবে না তোমার ব্যবসাটা যদি রান না করতে পারো, সেজন্য এটাকে আমরা বলবো ভুয়া সম্পদ। ইজারা সম্পদ কি অলীক সম্পদের মধ্যে পড়ে? কখনো না, কখনোই না। এটা স্থায়ী সম্পদ। ইজারা সম্পদটি কি? স্থায়ী সম্পদ। আমি মনে হয় সেখানে দেখাই নাই। আচ্ছা, ইজারা সম্পত্তিটা স্থায়ী সম্পদ, এটাকে বলা হয় লিজকৃত সম্পদ বা লিজ হোল প্রপার্টি। ওকে, এটা একটা স্থায়ী সম্পদ। তাহলে আমরা ভুয়া সম্পদগুলো আমরা দেখলাম কি কি, আমরা জাস্ট কয়েকটা মনে রাখবো আমাদের জন্য, কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। একটা হচ্ছে প্রাথমিক খরচ, আমি দাগ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে শেয়ার অবহার বা ঋণপত্রের অবহার। এরপরে আমাদের জন্য আছে গবেষণা খরচ, স্থানান্তর খরচ আর বিলম্বিত বিজ্ঞাপন। এই 5টা খরচ আমরা অলীক সম্পদ বা ভুয়া সম্পদ হিসাবে দেখাবো। ওকে, তাহলে আমরা সম্পদ পাশের মোটামুটি আলোচনা শেষ। তাহলে 4 ধরনের সম্পদ সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেলাম। এখন আসো আমরা একটু আলোচনা করব এই টপিক সংশ্লিষ্ট প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটা আছে 6 নম্বর প্রশ্ন, বিলম্বিত বিজ্ঞাপন কোন ধরনের সম্পদ বলেন? অ্যান্সার দেন, পারবেনি। না না, সুনাম অলীক সম্পদ কে বলছে? সুনাম তো আমরা স্থায়ী সম্পদে দেখিয়েছি। সুনাম, ইজারা সম্পত্তি, এগুলা স্থায়ী সম্পদ। ওকে, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ফ্রাঞ্চাইজিং, লাইসেন্সিং, এগুলা সব স্থায়ী সম্পদ। এগুলা সব স্থায়ী সম্পদ, তবে এগুলা অস্পর্শনীয়, এগুলাকে ধরা যায় না। ওকে, এগুলাকে ধরা যায় না, এগুলা অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। আমাদের স্টুডেন্ট সংখ্যা একেবারেই কম। আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করে দেব, যেহেতু সম্পদ নিয়ে আলোচনা শেষ হয়েছে মোটামুটি, আমরা আলোচনা শেষ করব। সামনে আমরা বাকি অংশটা আলোচনা করব। দেখো, বিলম্বিত বিজ্ঞাপন কি আমরা সবাই জানি, যে আমাদের যদি 1 বছরের বেশি সময় বিজ্ঞাপন দেওয়া হয়, তাহলে এটাকে আমরা বলি অগ্রিম। এই বিজ্ঞাপনের ভাষায় অগ্রিমটাকেই বলা হয় বিলম্বিত। সো বিলম্বিত বিজ্ঞাপনটা এক ধরনের আমাদের ব্যয়, যে ব্যয়ের কোনো অস্তিত্ব নাই বিধায় এটাকে আমরা বলবো কি, অসমন্বিত ব্যয়, যেটাকে আমরা সমন্বয় করব। ওকে, সো বিলম্বিত বিজ্ঞাপনটা আমাদের জন্য কি ব্যয় ভাইয়া? আমাদের জন্য একটা অসমন্বিত ব্যয়। অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতিটা একটু বুঝিয়ে দিয়ে, আমি মুখে বুঝিয়ে দিচ্ছি যেহেতু ক্লাসটা আমি এখন শেষ করে দিব। অনেক স্টুডেন্ট চলে গেছে লাইভ থেকে, লাইভ থেকে চলে গেলে তো 2 4 5 জন নিয়ে ক্লাস করা যায় না। আচ্ছা, আমরা একটু, ওকে, প্রশ্ন কি ছিল তোমার? অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি, খেয়াল করো। অনাদায়ী পাওনা মানে, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা যেটাকে আমরা বলি হচ্ছে কুরিন। এই জিনিসটা কি ভাইয়া? অনাদায়ী পাওনা বা কুরিন জিনিসটা হচ্ছে কি, তোমার যে দেনাদার আছে, ওই যে আমি একটু আগে বললাম, তুমি মনে করো আমার কাছে 1 বস্তা চাল বিক্রি করছো 30,000 টাকা, 3,000 টাকা বাকিতে। এই যে বাকিতে 3,000 টাকার পণ্য বিক্রি করছো, চাল বাকিতে বিক্রি করছো, সরি 30,000 লিখলাম কেন, 1 বস্তার দাম 3,000 টাকা। ওকে, এটার জন্য তোমার একটা দেনাদার সৃষ্টি হবে, তাহলে দেনাদারের পরিমাণ কত হবে তোমার? তোমার দেনাদার হবে 3,000।
এখন আমি খুব ভালো মানুষ, আমার কাছ থেকে যখন দেনাদারের কাছ থেকে যখন তুমি পাবা, মানে আমার কাছ থেকে পাবা কত, ৩,০০০। আমার কাছ থেকে টাকা আদায় করার সময় তুমি আদায় করতে পেরেছো অনেক কষ্টে ২,৫০০ টাকা। কত টাকা আদায় করতে পারো নাই? ৫০০ টাকা আদায় করতে পারো নাই। এটাকে বলা হয় মূলত কুরিন। মানে এটা হচ্ছে তোমার অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা, তোমার পাওনা ছিল ৩,০০০, কিন্তু তুমি আদায় করতে পেরেছো মাত্র কত ভাইয়া? ২,৫০০। তাহলে তোমার পাওনা ছিল ৩,০০০, এটার মধ্যে অনাদায়ী আছে কত? ৫০০। এটাকে বলা হয় অনাদায়ী পাওনা, যার আরেকটা নাম হচ্ছে কুরিন। তাহলে যেটাই অনাদায়ী পাওনা সেটাই কুরিন। ওকে, এই কুরিন জিনিসটা প্রতি বছরই প্রতিষ্ঠানে হয়ে থাকে। তাহলে ভবিষ্যতে যে এটা হবে না, এটা তো কোনো গ্যারান্টি নেই, সামনের বছরে হবে। সেজন্য প্রতিষ্ঠান আগ থেকেই কি করে, আধুনিক অ্যাকাউন্টিং নিয়ম অনুযায়ী, যে আগামী বছর, কোন বছর? আগামী বছর, মনে করো এখন ২০২৪ সাল, ২০২৫ সালে তোমার কুরিন হতে পারে, ২৫ সালে হয়তো কুরিন হতে পারে। সেজন্য ২৪ সালের শেষে, ২৪ সালের শেষে গিয়ে ২৫ সালের জন্য তুমি এই ২৪ সালের যে নিট আয়, আয়ের বিপরীতে একটা তহবিল সৃষ্টি করবা, যেই তহবিলটাকে বলা হয় কুরিন সঞ্চিতি। অর্থাৎ চলতি বছরের শেষে পরবর্তী বছরের বা সম্ভাব্য কুরিনের জন্য বা ভবিষ্যৎ কুরিনের জন্য চলতি বছরের শেষে নিট আয়ের বিপরীতে যে ভাতা বা প্রভিশন সৃষ্টি করা হয় সেটাকেই আমরা বলবো কুরিন সঞ্চিতি। এই কুরিন সঞ্চিতিটা আমাদের কি হবে? এই কুরিন সঞ্চিতিটা আমাদের হবে বিপরীত সম্পদ। কারণ ভবিষ্যতে কুরিন হতে পারে, সেটার জন্য তুমি আগ থেকেই তোমার যে দেনাদার আছে সেখান থেকে কিছু টাকা আলাদা করে সরাই রাখছো। তুমি দেখছো তোমার দেনাদার ৩,০০০, তুমি কি করছো, ভবিষ্যতে তুমি চিন্তা করছো তোমার এখান থেকে আরো ৫০০ টাকা, আরো ১,০০০ টাকা পাবা না, অথবা আরো ২০০ টাকা পাবা না। এই যে এটার জন্য আলাদা একটা তহবিল সৃষ্টি করেছো, সেটাই হচ্ছে কুরিন সঞ্চিতি। তাহলে কুরিন হচ্ছে যেটা অলরেডি তুমি জেনে গেছো দেনাদার থেকে পাও নাই, এটা তোমার ব্যয়। আর কুরিন সঞ্চিতি হচ্ছে তুমি এখনো শিওর না, কিন্তু ভবিষ্যতে কুরিন হতে পারে, সেটার জন্য আগ থেকেই দেনাদার থেকে কিছু টাকা সরিয়ে রেখেছো, একটা তহবিল সৃষ্টি করেছো, সেটাকে আমরা বলবো কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। যেহেতু এটা দেনাদার নামক সম্পদের পরিমাণকে কমায়, সেহেতু এটাকে আমরা বলবো বিপরীত সম্পদ হিসাব। তাহলে অনাদায়ী পাওনা বা কুরিন হচ্ছে ব্যয়, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা আমাদের আলোচনা শেষ করব। তো ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবা। পাশাপাশি তোমাদের যদি আগামীকালকে ক্লাসে করার ইচ্ছা থাকে একটু রেসপন্স করবা, এভাবে আসলে ক্লাস নেওয়া যায় না। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই, ধন্যবাদ।